ওদের কথাবার্তার মাঝখানেই নীলা মজুমদার এলো। সবাই গুড ইভিনিং জানাতেই উনি সবার সাথে হেসে খেলে কথা বলে সুজানার দিকে এগিয়ে এলো। নীলরঙা আইডি কার্ডের ফিতা সুজানার গলায় ঝুলিয়ে দিয়ে বলল, আমার সাথে আসুন ম্যাডাম, অনেক কথা আছে। সুজানা মৃদু হাসলো। ম্যামকে তার ভারী পছন্দ হয়েছে। সুন্দর মহিলাটির মনটাও নিশ্চয়ই সুন্দর, নইলে এমপ্লয়িদের ম্যাডাম বলে সম্বোধন করাটা যে সে পরে পারে না। নীলা যাওয়ার কিছু পরেই সুজানা ওনার অফিসের কামরায় গেল। নীলা খুশি হলো, বলল, বসুন সুজানা। সাইফ ওয়াহিদের সম্পর্কে কতটুকু জানেন? ততটুকুই জানি যতটুকু জানলে আর জানা লাগে না। গুড, ও আমার বন্ধু হয়, আপনি জানেন? সুজানা বিস্ময় নিয়ে তাকালো। বন্ধু? আমরা কলেজে একসাথে পড়েছি। ও খুব ট্যালেন্টেড পারসন। আপনি দেখুন, ও বিসিএস দিচ্ছে আর আমি বিজনেস সামলাচ্ছি। একটা প্রশ্ন করব যদি কিছু মনে না করেন। আপনি ম্যারিড? নীলা হেসে উঠল। নো, একজনের পেছনে নিজের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করার পর আর কারোর সাথে জড়াতে ইচ্ছে হয়নি। নিজেকে ব্যস্ত করে নিয়েছি। তুমি সাহিফের কাছের বোন, তাই বলে ফেলেছি। দেখো আবার। হাউএভার, আমরা কাজের কথা শুরু করতে পারি? সরি ম্যাম, আপনাকে কষ্ট দেওয়াটা উদ্দেশ্য ছিল না। ইটস ওকে সুজানা, সাবধান, ভুল মানুষের পেছনে সময় বের করো না। ওহ সরি, তুমি বলা শুরু করে দিয়েছি। শুনতে ভালো লাগছে। তুমি বলতে পারেন, আপনার ছোট বোনের মতোই তো। ওকে ডান, তুমি করি বলি। যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, রিসেন্টলি আমরা যে ব্যান্ড ডিজাইনারটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে বাবার এক বন্ধুর কোম্পানির জন্য। কোম্পানিটা রিসেন্টলি লঞ্চ করেছে, সো তাদের কাজগুলো আপনাকে করতে হবে। সুজানাকে শঙ্কিত দেখালো। আপনি ভাবছেন আমি পারবো? কেন নয়, সাইফ আমাকে বলেছে তুমি গত 6 মাস আগে থেকে শিখে আসছো, আর তোমার পোর্টফোলিও দেখেছি আমি। বিশ্বাস রাখো নিজের উপর, পারবে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ম্যাম। অল দ্য বেস্ট সুজানা। এখন ডেস্কে যাও, আজ তেমন কাজ নেই, মেন কাজ কাল থেকে। আমি তোমাকে ওনাদের ওয়েবসাইটটা দিচ্ছি, ওটা থেকে অনেক ধারণা নিতে পারবে তুমি। আজ শুধু এই ওয়েবসাইটটার ভিজিট করো। ওকে ম্যাম। সুজানা ডেস্কে গিয়ে বসলো। কাজ এবং কলিগদের সাথে অল্প আলাপ সালাপ সেরে কথাবার্তা শেষে বেরিয়ে এলো অফিস থেকে। এশার আজান পড়ে গেছে অনেক আগে। সময় দেখলো 9টা বাজে। যত দ্রুত সম্ভব বাড়ি ফিরতে হবে। গাড়িতে ওঠার সময় সেদিনের কুকুরটা ছুটে এলো তার দিকে। সুজানা বড়সড় দম ফেলল। ইস, ভাগ্যিস সে ঠিক সময়ে গাড়িটা পেয়েছে। বাসার কাছাকাছি নামতেই সুজানা দেখলো গেটের পেছনেই মা দাঁড়িয়ে আছে। সুজানা মাকে দেখে হেসে ফেলল। এখানে কেন আম্মা? আমি আসছি বললাম না? আমার তো চিন্তা হয় মা। বুঝছিস, সব সময় এই কথা বলে। সাজিয়া বেগম মাথা নেড়ে বললেন, তুই তো সন্তান সমতুল্য, চোখের আড়াল করি না। আমি তো হাঁটতে বের হতে চেয়েছিলাম, আল্লাহ দেখবে। সুজানা হতাশ। তার মাটাকে কোনো কিছু বোঝানোর সাধ্যই তার নেই। ছাত্রছাত্রীদের মধ্যে হইচই হাসি তামাশা চলছে অবিরত। কিছু আগেই সম্পন্ন হওয়া ক্লাসের মোর্শেদ স্যার তথা তাদের টাকলু স্যারকে নিয়ে হই হুল্লোর হাসাহাসি পিনপত নীরবতা ঢেলে সবার প্রিয় স্যারটি প্রবেশ করল। সবাই ফিসফিসানি বন্ধ করে জানতে চাইল, স্যার কেমন আছেন? স্যার মৃদু হেসে উত্তর দিল, আপনারা ভালো থাকতে দিচ্ছেন কই? যে মাছের বাজার বসিয়েছেন, যাই হোক, অনেকগুলো দিন পর মাছের বাজার দেখলাম, ইন্টারেস্টিং। অভিক অদ্ভুত চোখে তাকালো তাদের দিকে, বলল, কান ধরে সবাইকে দাঁড় করিয়ে রাখবো। ডিসিপ্লিন এখন না শিখলে শিখবেন কেমন? সবাই যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। মাঝ সারিতে বসা সুজানা, মেহুল আর শান্তা একসাথে ফিক করে হেসে উঠল। সুজানা বলল, ভালোই বাস দিয়েছে। বাকিরা কাচুমাচু করে তাকালো। আমরা লেসন শুরু করতে পারি? সবাই সমস্বরে আওয়াজ তুলল। অভিক লেসনের ফাঁকে ফাঁকে তার ব্যক্তিগত কিছু লেসনে মনোযোগ দিতে ভুলেনি আজও। সুজানা জীবনেও এত ভুল কখনোই করেনি যতটা ভুলভাল নোট আজ সে খাতায় তুলেছে।
হয়তো এলইডি স্ক্রিনের পাশের জনকে একটু বেশি গুরুত্ব দিতে গিয়ে। তারা দুটো মানুষ আড়ালে আমটালে একে অপরকে দেখে নেয় রোজ। তাদের সে আশেপাশে থাকলে সবটা সুন্দর লাগে, ভালো লাগে, প্রশান্তি লাগে। সুজানা ক্লাস শেষে লাইব্রেরিতেও গিয়েছে। ফেরার পথে একটা ছেলে বই ধরিয়ে দিয়েছে তার হাতে আর বলেছে অভিক স্যার পাঠিয়েছে। সুজানা নিল। বন্ধুদের বিস্ময়কর চাহনি তার দিকে নিক্ষিপ্ত। তাদের অসংখ্য প্রশ্নের উত্তর সুজানা এড়িয়ে গেল। তাদের কি বলবে সে? বাড়িতে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষে বইটা খুলল সে। বইটার মাঝখানেই একটা চিরকুট, তাতে লেখা, সুজানা, বইটা জাস্ট অজুহাত। একটা প্রশ্ন জানার ছিল আমার। কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, একটা ঘর অন্ধকার, সেখানে আপনি এবং অনেকগুলো ছায়া নৃত্য করছে, আর আপনি এটার ব্যাখ্যা দিন। এবং এটা সত্যি, আগের সব প্রশ্ন আমি ভুলে গিয়েছি, তাই উত্তর জানতে চাইব না। আপনি জাস্ট এটার উত্তর দিন। কিভাবে আমাকে উত্তরটা দিবেন তাও বলে দিচ্ছি। ফোনে মেসেঞ্জার ওপেন করুন। অভিক ফারদিনের নামের পাশে সবুজ বাতি কিন্তু রোজ জ্বলে। আপনার চোখের অভ্যন্তরীণ সমস্যার কারণে চোখে পড়ে না। সুজানা ফোন হাতে নিয়ে মেসেঞ্জার ওপেন করল। অভিকের আইডিতে অলরেডি মেসেজ পাঠানো তার দিক থেকে। এইসব ওনার কাজ। ওই দিন কমেন্ট পড়ে হাসাহাসির সময় উনি সুজানার ফোন থেকে মেসেজ পাঠিয়েছিল নিজের ফোনে। সুজানা মেসেজ পাঠালো, বইটা পড়া শেষ হলে উত্তরটা নিয়ে হাজির হব। আমি জানি বইটা অজুহাত না। উত্তর এলো, ইন্টেলিজেন্স। কিন্তু সময় অতিক্রম হয়ে গেলে আমি এই স্বপ্নটাও ভুলে যাব সুজানা। না, ভুলে যাবেন না। আপনাকে ভুলবো না। স্বপ্ন ভুলার কথা বলছি, আপনাকে ভোলা তো অসম্ভব। আপনি আমার আত্মীয়ের বাড়িতে বউ হতে যাচ্ছেন, একদম অসম্ভব। সুজানা হাত দিয়ে মুখ চেপে ধরল। তার এসব শুনতে ভালো লাগে না। বিকেল 3টে। পশ্চিম আকাশে ধীরে ধীরে হেলে পড়েছে অংশুমালী। সুজানা আজ দুপুরে একটু ঘুমায়নি। ক্লাসের নোটগুলো পুনরায় করতে গিয়ে বেলা 3টে বেজে গিয়েছে। সাজিয়া বেগম নাস্তা বানিয়ে রেখেছে যাতে মেয়ে কিছু খেয়ে বেরিয়ে পড়তে পারে। সুজানা ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে রান্নাঘরে গরম নাস্তা তাড়াহুড়ো করে মুখে দিল বিসমিল্লা বলে। তা দেখে মা ধমকের স্বরে বললেন, তাড়াহুড়া করে খাবার খেতে নাই সুজানা, একটু ধীরে সুস্থে খেয়ে নে। সুজানা ধীর সুস্থে খেতে খেতে বলল, ভাইয়ের কলেজের ফর্ম ফিল আপের টাকা দিয়ে দিয়েছো? কোথায় থাকিস তুই? কালকের দিকে দিস। এখন কলেজ থেকে এসেই খেয়ে ঘুমা। বাইরে বের হওয়ার অনেক চলচাতুরি করেছিস, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। এই ছেলে আর বড় হবে না, তোর মতো এত বোঝদার ও নেই, বুঝলি? আমার কষ্ট হবে না, তাই না? সুজানা হাসল, বলল, এভাবে বলছো কেন আম্মা? আমাকে তো বললো তোকে কিছুদিন পর চাকরি বাকরি কিছু করতে দিব না আপা, আমি করব সব। হ্যাঁ, তার সাথে কথায় পারে কেউ? সুজানা আবারও হাসলো, বলল, এখনো ছোট, তাই বড় হলে দেখবে সবকিছু নিয়ে ভাবে। তাছাড়া ওর মতো ছন্ন ছাড়াই জীবনটাই ভালো উপলব্ধি করতে পারে। আমি তোকে খুব কষ্টে রেখেছি, আমি বুঝি। সুজানা বলল, আম্মা কি বলো? আমার বসে খেতে ভালো লাগে না, তাছাড়া চেপে চিপে খরচ করতেও ভালো লাগে না আমার। বিয়ের পরও চাকরি করিস, তোর শ্বশুর শাশুড়ি চাকরি করতে না দেয়? সুজানা গম্ভীর হলো কিছুটা। কেন করতে দেবে না কেন মা? যুগ পাল্টেছে। পাল্টালেও সন্তান সমমূল্য হলে মাদের প্রথম কাজ থাকে তাদের লাল কি করে। অনেকেই পছন্দ করে না বাচ্চা রেখে মা চাকরি করুক। যাদের টাকার প্রয়োজন থাকে তারা একদম চায় না। আমাকে যদি মাসে মাসে বেতন দেয় তাহলে করব না। হেয়ালি করে কথা বলিস না সুজানা। আচ্ছা, আমি চুপ থাকলাম। এখন তো চুপ করবি। নিজের ভালোটা আর আর কখন বুঝবি তুই? সুজানা উত্তর করলো না, কিছু পরেই বলল, চাকরি কেন করতে হবে আম্মা? চাকরি ছাড়াও আরো অনেক উপায় আছে যাতে স্বাবলম্বী হওয়া যায়। আমাদের নীলা ম্যামকে দেখো, উনি কত বড় বিজনেস ওম্যান, সাথে মডেল এবং ফ্যাশন ডিজাইনার, আর কত বড় একটা এজেন্সি ওনার। সবকিছু এক হাতে সামলায়। ওনার বাবার যে ছেলে নেই ওটা উনি বুঝতেই দেন না। বাবার পাশে একদম ছেলের মতো ঢাল হয়ে দাঁড়িয়েছে।
উনি ওনার বাবার খুঁটি হতে পারলে আমি আমার মায়ের খুঁটি হতে পারবো না কেন? সাজিয়া বেগম কাজের ব্যস্ততা দেখালেন, জানতে চাইলেন। বিয়ে হয়েছে। সুজানা চুপ হয়ে গেল, মিনমিন করে বলল, জীবনে বিয়েটা সবকিছু না আম্মা, উনি তো এভাবেই ভালো আছেন। বিয়েটা সবকিছু না ঠিক, কিন্তু টাকার প্রয়োজন খুব খাতি। জল তুলিতে সব না, জীবন সবকিছু নিয়েই হয়। সবকিছুর প্রয়োজন আছে সুজনা। তুই সবকিছু বুঝিস, কিন্তু এটা বুঝিস না তোর এত কষ্ট হচ্ছে কেন। তুমিও আমার কথাটা বুঝতে চাও না আম্মা? তুমি বিয়ে করে কি করেছো? যাকে বিয়ে করেছো সে তোমাকে আর দুটো বাচ্চা রেখে পরপারে চলে গিয়েছে। তুমি যদি নিজে স্বাবলম্বী হতে আজ তাহলে এত কষ্ট করতে হতো না তোমাকে। সেলাই মেশিন চালিয়ে পা ফোলা আর কোমর ব্যথা বাড়াতে হতো না। চাচা ফুপিরা তো অনেক আছে, কই তারা তো একবারও খোঁজ নেয় না আমাদের। ভাইজি দুটো মরলো কি বাঁচলো, তাদের অবস্থা তো যথেষ্ট ভালো। তাদেরও তো যথেষ্ট টাকা পয়সা আছে আম্মা। তাদের ভাই মারা গিয়েছে তাই আমরা পর হয়ে গেলাম, তুমি দোষী হয়ে গেলে। সব দায় তোমার। আমার সাথেও যদি এমন হয়, আমারও সব ভয় করে আম্মা। আমি এত কঠিন জীবন চাই না। আমি তোমার মতো হতে পারবো না কখনো। আমার সামনে বিয়ে করো না প্লিজ। কেঁদে উঠে রান্নাঘর থেকে বেরিয়ে গেল সুজানা। মা তার যাওয়ার পানে টলমলে চোখে তাকিয়ে থাকলো। মেয়েটা কি বলে গেল? এজন্য সে বিয়ে শব্দটা শুনতে চায় না। পেটে ধরেছে বলে মেয়ের জীবনটাও মায়ের মতো হবে? নিজেকে এতটা অভিশপ্ত মনে করে সে?